প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি মোহাম্মদ মাহবুব আলম, সিনিয়র শিক্ষক, গোরাদিয়া উচ্চ বিদ্যালয়, নরসিংদী সদর, নরসিংদী। প্রিয় বন্ধুরা, আমি মাহবুব আলম ফোরেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা, স্বাগতম। আপনাদের এবং আমার 6 to 10 শিক্ষার্থীদের জন্য এই বিষয়টা যথেষ্ট উপকার আসবে। আজকে আমার বিষয় হলো কম্পিউটারের বেসিক বিষয় সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। কম্পিউটার ইতিহাস, কম্পিউটার কীভাবে প্রাথমিক অবস্থান, কম্পিউটারের প্রাথমিক অবস্থা কী অবস্থায় ছিল এবং কেন ব্যবহার করব, কি ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, এই বিষয়ে আমি এই মাহবুব আলম ফোরেজ ইউটিউব চ্যানেল থেকে ধারাবাহিকভাবে কয়েকটি ভিডিও আপলোড করব। আশা করি আপনাদের এবং শিক্ষার্থীদের, অর্থাৎ যারা কম্পিউটার বিষয়ে লেখাপড়া করে বা নতুন কম্পিউটার শিখতে চাচ্ছে, তাদের যথেষ্ট কাজে আসবে আমার এই বিষয়টা। তা আমরা কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাচ্ছি। তা আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের সন্তানদের ভালো লাগবে। আর তোমরা যারা শিক্ষার্থীরা তোমরা দেখছো, তোমরা 6 to 10 মধ্যে এই বিষয়গুলি তোমাদের আছে, বিষয়গুলি তোমাদের সিলেবাসে। তাছাড়া এখানে এমন কিছু তথ্য পাবেন আপনারা যারা ইন্টারভিউ অথবা অন্য কোনো বিষয়ে এখান থেকে তথ্য নিয়েও আপনি মনে রাখলে বা ব্যবহার করলে আপনি হয়তো যথেষ্ট উপকার আসবে। এবং যারা নতুন কম্পিউটার শিখতেছেন তাদের জন্য আসলে কম্পিউটার শেখার আগে তার ইতিহাস, তার সম্পর্কে বিষয়ে জানা, জেনে নিয়ে শিক্ষা করা উচিত বলে আমি মনে করি। আর সেই প্রয়াসেই আমি আজকের এই ভিডিওটি আপলোড করছি এবং ধারাবাহিকভাবে কম্পিউটারের কেন শিখব, কি শিখব, আমাদের শিখলে কি হবে এবং কিভাবে শিখব সেই বিষয়গুলো, এবং কোন সফটওয়্যার শিখব ওই সফটওয়্যারগুলিও আমি ধারাবাহিকভাবে আপনাদের মানে এখানে উপস্থাপন করব ধারাবাহিকভাবে সফটওয়্যারগুলিও, এবং ওই সফটওয়্যারগুলি দিয়ে কিভাবে কাজ করা হয়, কিভাবে ইনস্টল করা হয়, আমরা কিভাবে কাজ করতে পারি এবং কিভাবে শিখতে পারি, সেই সমস্ত বিষয়গুলি আমি ধারাবাহিক এই সিরিজ টিউটোরিয়ালে আমি শুরু করতে যাচ্ছি আজ থেকে। আজকে আমাদের ওই সিরিজের আজকে প্রথম পর্ব। আমরা আজকে ইন্ট্রোডাকশন দিচ্ছি এই বিষয়ে। আর তাছাড়াও আজকে আমি আপনাদেরকে এই কম্পিউটার ইতিহাস সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করব। যাক, আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মূল কাজে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা ছবিতে দুইটি দৃশ্য দেখতে পাচ্ছেন, বাম দিকে ডান দিকে দুইটি কম্পিউটার। আর আসলে বুঝতে পারতেছেন যে আমরা কম্পিউটার নিয়ে আজকের এই সিরিজ টিরিয়াল শুরু করছি। বাম দিকে যেটা, এটা নিশ্চয়ই আপনারা চেনেন, ল্যাপটপ। আর বাকি ডান দিকেরটা ডেস্কটপ। অর্থাৎ আমরা দুই ধরনের কম্পিউটার বর্তমানে বিশেষ কি বলা হয় যে ব্যবহৃত হচ্ছে, সেটা হচ্ছে ল্যাপটপ এবং ডেস্কটপ। অর্থাৎ এখন ডেস্কটপ থেকেও ল্যাপটপের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কারণ এই বিষয়টা, ল্যাপটপটা হলো আকার আকৃতির ছোট এবং বহন করা খুব সহজ এবং যে কোনো জায়গায় নিয়ে নেওয়া যায় এবং যে কোনো অবস্থায় কাজ করা যায়। তাই জন্য এবং এই জন্য এটার ব্যবহার বহুল বিস্তৃতি লাভ করছে। তবে ডেস্কটপও কম না, ডেস্কটপেও যথেষ্ট ব্যবহার হচ্ছে। তো আপনাদের অভিজ্ঞতার জন্য বলি, ল্যাপটপ আর হলো ডেস্কটপ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো, ল্যাপটপ হলো কোল আর কি, কোলের উপর নিয়ে কাজ করা যায়। আর ডেস্কটপ হলো ডেস্ক টেবিল, বা এইটা ব্যবহার করার জন্য একটা টেবিল লাগে। আর এটা সাধারণভাবে যে কোনো অবস্থাতেই এটাকে কোলের উপরে রেখে ব্যবহার করা যায়, অথবা ছোট্ট কোনো অবস্থা রেখে ব্যবহার করা যায়। আর এই জন্য একে ল্যাপটপ। আর এটা ডেস্ক বা এটা অবশ্যই ব্যবহার করার জন্য একটা ডেস্ক বা টেবিল ইত্যাদির প্রয়োজন হয়। এবং এটাতে অনেকগুলি বিষয় নিয়ে এটা হয়। যেমন ধরো, এখানে এটা মনিটর, এটা সিপিইউ, এটা মাউস, এটা কিবোর্ড, এটা হলো সাউন্ড বক্স। অর্থাৎ এই সমস্তগুলি সবগুলি মিলিয়ে একটা কম্পিউটার। আর এই ডেস্কটপের মধ্যে এখানের সমস্তগুলি বিষয় এখানের মধ্যে একদম বিল্ডিং অবস্থায় আছে। অর্থাৎ এটার মধ্যে সাউন্ড বক্স আছে, এইটার মধ্যেই কিবোর্ড আছে, এটার মধ্যে মাউস আছে,
এটার মধ্যে মনিটর আছে, অর্থাৎ এখানে 1 2 3 4 5 6টা অর্থাৎ 6টা যন্ত্রাংশ মিলা একটা ডেস্কটপ এখানে স্থাপন করা হয়েছে। আর এই ল্যাপটপের মধ্যে এই সকল বিষয়গুলি আছে। তাইলে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আসলে এই ল্যাপটপটা আমাদের জন্য ডেস্কটপ থেকে কত সুবিধা। আর এটা ওজন কৃতিতে হয়তো 1-1.5 কেজি হইতে পারে বা সর্বোচ্চ 2 কেজি হইতে পারে। আর এটা সাধারণত ওজন করলে অন্তত মানে এই যে মনিটর, একটা মনিটরই 8 থেকে 10 কেজি হতে পারে। সিপিইউটাও প্রায় 4 থেকে 5 কেজি হইতে পারে। তারপরে সাউন্ড বক্স, এটা আপনার ইচ্ছাধীন, মাউস ইত্যাদি মিলে একটা যথেষ্ট পরিমাণ একটা বড় একটা জায়গা অবস্থান করে এবং ঘরেরও জায়গাটাও দখল করে। আর এটা স্বাভাবিক অবস্থায় আপনি মানে কি বলে খাটের উপরে বসে অথবা আপনার কোলের উপরে বসে নিয়ে কাজ করতে পারেন। এর জন্য আমরা ল্যাপটপ আর ডেস্কটপের মধ্যে কিছু বললাম। এখন আপনাদের বিষয় হলো আপনারা কী ব্যবহার করবেন সেটা আপনাদের বিষয়। তবে মানের দিকটা দুটোটা, অর্থাৎ কি বলবো যে কি বলবো যে মানে কাজের দিকটা দুটোটারই প্রায় সেম ক্যাটাগরি। অর্থাৎ আপনি আপনার ডেস্কটপটাকেও যে ক্যাটাগরিতে আপনি মানে তৈরি করতে পারেন, ঠিক সেই ক্যাটাগরিতে আপনি ল্যাপটপটাও তৈরি করে নিতে পারেন বা বাজার থেকে কিনে নিতে পারেন। অর্থাৎ এটাও এরকম মানে কি বলবো যে প্রোগ্রাম এইসব বিগুলি, অর্থাৎ কি বলে বলা হয় হার্ড ডিস্ক, তারপরে হলো প্রসেসর, এইগুলি আপনার অনুযায়ী এখানে যেরকম লাগানো যায় এখানেও ঠিক সেরকম মানেরই পাওয়া যায়, কিনতে পাওয়া যায়। এখন কাজের দিক দেয়া একই কাজ করা যায়, তবে এটা হলো একটা নির্দিষ্ট জায়গায় স্থাপন করে নিতে হয়। আর এটাকে নির্দিষ্ট জায়গায় স্থাপন না করে আপনি যেখানে ইচ্ছা সেখানে নিতে পারেন। তাই আমরা প্রিয় বন্ধুরা, আমরা এই কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ এই বিষয়ে একটু জানলাম। আমরা এখন একটু পরবর্তীতে চলে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা আমাদের সকলেরই মানে একটা বিষয় যে আসলে কম্পিউটার কি। তা এটা হয়তো আমরা অনেকেই জানি, আবার অনেকে হয়তো একটু মানে বিস্তারিত জানতে চাই, তাই সেখানে একটু বেশি লেখা আছে। এখানে একটি কম্পিউটার একটি বৈদ্যুতিক ডিভাইস বা যা ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী ইনপুট গ্রহণ করে, ইনপুট সঞ্চয় করে এবং বা প্রক্রিয়াজাত করে এবং পছন্দসই বিন্যাসে আউটপুট সরবরাহ করে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা বিষয়টি বুঝতেছেন, একটা বৈদ্যুতিক ডিভাইস অর্থাৎ বিদ্যুৎ চালিত এই ডিভাইসটি ব্যবহারকারীর নির্দেশনা, অর্থাৎ যে এই কম্পিউটার ব্যবহার করে তার নির্দেশ অনুযায়ী সে কিছু ইনপুট গ্রহণ করে এবং ইনপুট সঞ্চয়। ইনপুট বলতে আসলে বুঝি যে কম্পিউটারকে মানে কোনো কমান্ড দিতে হয়, কমান্ড দেওয়া এবং সেই কমান্ড অনুযায়ী সে কাজ করে। অর্থাৎ তাহলে কমান্ড হিসাবে কী দেবো আমরা? তাকে যদি কথা বলি যে তুমি এটা করে দাও, সে তো আর করতে পারে না, তাকে আমাদের কোনো মাধ্যমে ইনপুট দিতে হয়। বর্তমানে অবশ্য কথা বলেও তাকে ইনপুট দেওয়া যায়, আগে হয়তো সেরকমটা ছিল না। এখন যদি কম্পিউটারকে আপনি বলেন যে মানে সফটওয়্যারে কোনো এরকম সফটওয়্যার এসে বলেন যে আমাকে তুমি ইউটিউবে নিয়ে যাও, আমাকে এই সফটওয়্যারটি বের করে দাও, তাহলে সে ওইভাবে বের করে দিতে পারে। এবং এই বিষয়ে যেমন আপনি বাংলায় কথা বললেন সেটা সে লিখে নিতে পারে। তো যাক, তাহলে তাকে বিষয়টা হলো তাকে ইনপুট, অর্থাৎ কম্পিউটার নিজে কোনো কাজ করতে পারে না। আপনার দেওয়া ইনপুটের ভিত্তিতে সে ওই ইনপুটটাকে প্রক্রিয়াজাত করে, অর্থাৎ এই যেমন ধরেন প্রক্রিয়াজাত বলতে যেমন ধরেন আমি লিখলাম 2 + 3, তাইলে এই দুইটা ইনপুট দিলাম আমি, সে প্রক্রিয়াজাত করে সে কী করে দেয়, তো 3 2 5, অর্থাৎ সে আপনাকে 5-এ যে যোগফলটা এটা আপনাকে দিয়ে দেয়। আবার কী করতে পারে, সেই ইনপুটগুলিকে সঞ্চয় করে রাখতে পারে নিজের মধ্যে। হ্যাঁ, যেমন অনেক 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 ইনপুট সে নিজের মধ্যে সংগ্রহ করে সঞ্চয় করে রাখতে, এবং পছন্দসই বিন্যাসে, অর্থাৎ আউটপুট, অর্থাৎ পছন্দসই বিন্যাসে বলতে হইল যে আপনি যা ইনপুট করলেন এবং সঠিকভাবে সেটা আমাদেরকে আউটপুট, অর্থাৎ আমাকে সরবরাহ করে। কম্পিউটার আমাদের জীবনে একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে, কারণ কম্পিউটার বিরক্ত না হয়ে জটিল বিষয়গুলি বারবার ত্রুটি না করে সহজভাবে কাজগুলি সম্পাদন করে দিতে পারে। অর্থাৎ আমরা মানুষ, আমাদের রাগ, অভিমান ইত্যাদি অনেক কিছু আছে, পরিশ্রম, মানে কি বলা হয় যে আমাদেরকে অনেক সময় কাজে ক্লান্তি আসে,
মানে বিরক্তি আসে, একই কাজ বারবার করতে যাই, অথবা কোনো ভুল করার পর একই ভুল বারবার করার পর আমাদের বিরক্তি আসে। কিন্তু কম্পিউটার আমাদের এরকমটা হয় না কম্পিউটারের, অর্থাৎ সে যত কাজই হোক, যত জটিল কাজই হোক, সে বিরক্ত হয় না এবং ত্রুটি না করেই সহজভাবে কাজগুলি করতে পারে। এই জন্যই কম্পিউটার আমাদের এখন প্রত্যেকের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে চলেছে। বর্তমান যুগকে কম্পিউটারের যুগ বলা হয়। এই কম্পিউটার এখন আমরা আমাদের কি বলবো যে মাটির নিচ থেকে মানে মহাশূন্য পর্যন্ত এই কম্পিউটারের বিস্তৃতি। যেই সকল মানে বিষয়ের উপর কাজ করা সম্ভব না মানুষের পক্ষে, এমন জায়গাতেও কম্পিউটার ব্যবহার করে ওই কাজগুলি করে নিচ্ছে বর্তমান মানুষেরা। তো আপনারা নিশ্চয়ই রোবটের নাম শুনছেন। যেমন এখন বর্তমানে অনেক দুর্গম কাজগুলো, অনেক জটিল অর্থাৎ অনেক ঝুঁকিপূর্ণ কাজগুলি সাধারণত মানে এই রোবটের মাধ্যমে করা হয়েছে। আর রোবট সাধারণত এই কম্পিউটারের মাধ্যমে প্রচলিত হচ্ছে, মহাশূন্যে যাচ্ছে রোবট। অর্থাৎ এখন এই জন্য আমাদের, তাছাড়া বর্তমানে সকল কিছু, আগে সাধারণত এই কম্পিউটারকে গণনাকারী যন্ত্র হিসাবে আগে মানুষ মনে করে নিত, কিন্তু বর্তমানে সেটা না। বর্তমানে এই কম্পিউটার শুধু গণনার কাজেই সীমিত নয়, অর্থাৎ সকল কাজ, যেমন আপনাকে খেলাধুলা, মানে অডিও ভিডিও, তারপরে গেমস, তারপরে সারা পৃথিবীর খবর ইন্টারনেটের মাধ্যমে টেলিভিশন, অর্থাৎ খবর সংগ্রহ করা, নানান বিষয়, অর্থাৎ সকল কাজগুলি, অর্থাৎ আমরা প্রাত্যহিক জীবনে যে কাজগুলি প্রয়োজন, যেমন ব্যাংকে যোগাযোগ করা, কোনো অফিসের সাথে যোগাযোগ করা, যেমন ঘরে বসে সেই সকল কাজগুলি এখন এই কম্পিউটারের মাধ্যমে করে যাচ্ছে। তাই কম্পিউটারকে আগেও যদিও বলা হইতো যে গণনাকারী যন্ত্র, এখন শুধু সেটাই সে জায়গায় নাই। সেটা এখন মানে অনেক কিছু করতে পারে। যেমন আপনি যা ইনপুট করবেন ওই ইনপুট অনুযায়ী সে কাজগুলো করে দিতে পারে। বর্তমান যুগের যে কম্পিউটার আছে সেটা। যাক, আমরা একটু সামনের দিকে চলে যাচ্ছি, দেখে সামনে আর কি আছে আমাদের। তো প্রিয় মানে বন্ধুরা, আমরা একটু কম্পিউটারের আবিষ্কার ইতিহাস সম্পর্কে একটু জানি। প্রথমে প্রশ্ন আসে, কে তৈরি করলো এই জাদুর বাক্সটা? আসলেই তো জাদুর বাক্স। আমি যখন প্রথম কম্পিউটার নিয়ে চালনা করি তখন আমাকে এটা জাদুর বাক্সই মনে হয়েছে, যার কী ব্যাপার, হ্যাঁ, আমি কি চাই সেই সাথে সাথে আমাকে দিয়ে দেয়। যেমন বিশেষ করে প্রিন্টের যে বিষয়টা, আমরা যখন প্রিন্ট করতাম একটা এখানে লেখে, যখন প্রিন্টে দিতাম, সেই হুবহু আমাকে সেই ছবি তথ্যগুলো প্রিন্ট করে দিত, আমার কাছে জাদুই মনে হইতো। হ্যাঁ, তা যাক, এই প্রশ্নের উত্তরে সবার আগে চলে আসে চার্লস ব্যাবেজের নাম। তাইলে মূলত যে কে এই জাদুর বাক্সটি তৈরি করেছে, এই উত্তরে প্রথমেই চলে আসে যার নাম, তিনি হলেন আমাদের সকলেরই অত্যন্ত শ্রদ্ধাশীল এবং যার বদৌলতে আমরা এই যে কথা বলছি আপনাদের সাথে যেই মাধ্যমে, যে কম্পিউটার, সেইটা মানে তার মাধ্যমে তিনি হলেন চার্লস ব্যাবেজ। মূলত তিনি আধুনিক কম্পিউটারের জনক। তিনি কম্পিউটারের ইতিহাসে প্রায় 5000 বছর, তবে কম্পিউটারের ইতিহাস প্রায় 5000 বছরের পুরনো। তবে উনি বর্তমান যুগের যেই মানে অত্যাধুনিক কম্পিউটার সেই বিষয়টা উনি সাধারণত জনক। তবে কম্পিউটারের তৈরির ইতিহাস প্রায় 5000 বছরের, অর্থাৎ মানুষ 5000 বছর আগ থেকেই এই বিষয়ে মানে বিভিন্ন চর্চা করে আসছে অথবা পরীক্ষা নিরীক্ষা করে আসছে। সেই সময় গ্রিক সভ্যতায় অ্যাবাকাস নামে এক ধরনের গণনা যন্ত্র, অর্থাৎ তৎসময় অ্যাবাকাস নামে এক ধরনের, অর্থাৎ 5000 বছর পূর্বে অ্যাবাকাস নামক এক ধরনের গণনা যন্ত্র আবিষ্কৃত হয়। এরপরে কেটে যায় বহু বছর। 1642 সালে বিলহেম স্কিলকার্ট নামে এক বিজ্ঞানী তৈরি করে নতুন ধরনের এক ক্যালকুলেটিং মেশিন বা গণযন্ত্র, বেস প্যাসকেল চাপ নির্ণায়ক সূত্রের জনক। তবে এটা সত্যি পৃথিবীর প্রথম সার্থক ক্যালকুলেটিং মেশিন, বর্তমানে যাকে আমরা ক্যালকুলেটর বলি, তার আবিষ্কার বেস প্যাসকেল। তাইলে ক্যালকুলেটর, আপনারা জানেন কি ক্যালকুলেটর তো একটা কম্পিউটারই। প্রথম অবস্থায় এই একটা ক্যালকুলেটর স্থাপন করতে 2 থেকে 3 একর জমি ব্যবহার করা হয়েছে। তাইলে
প্যাসকেল মাত্র ১৯ বছর বয়সে এই যন্ত্র আবিষ্কার করেন, বাজারে সারা ফেলে দিয়েছিলেন যন্ত্রটি। এই যন্ত্র শুধু যোগ আর বিয়োগ করতে পারতো, গুণ ভাগ করতে পারতো না। তাহলে অর্থাৎ প্যাসকেলের যেই মানে ক্যালকুলেটিং মেশিন, সেটা শুধু যোগ আর বিয়োগ করতে পারতো, কী করতে পারতো না, যে গুণ ভাগ করতে পারতো না। যাক, আমরা আরেকটু সামনে দিকে এগোচ্ছি। প্যাসকেলের পরে কম্পিউটার বা গণকযন্ত্রের ইতিহাস যোগ হয় আরেকজন গণিতবিদের নাম। তিনি হলেন জার্মান বিলহেমেল লিবনিজ। লিবনিজের গণকযন্ত্র যোগ বিয়োগ করতে তো পারতই, সেই সাথে গুণভাগ এমনকি সংখ্যার বর্গমূল পর্যন্ত বের হতে, অর্থাৎ আস্তে আস্তে মানে আপগ্রেড হতে শুরু করেছে। তারপরে কেটে যায় প্রায় অনেক বছর। এর মধ্যে এই যন্ত্রের আর উল্লেখযোগ্য উন্নত ঘটেনি। 1837 সালে ব্রিটিশ বিজ্ঞানী চার্লস বেবেল তৈরি করেন আগের চেয়ে আরও উন্নত মানের এক গণকযন্ত্র। এর নাম অ্যানালাইটিক ইঞ্জিন। এটি সক্রিয় গণকযন্ত্র, নিজেই তথ্য সংগ্রহ করতে পারে। দুই অংশে বিভক্ত ছিল যন্ত্রটি, মেমোরি ও বিজিট। মেমোরিতে ধরে রাখা 50 থেকে 1000টি সংখ্যা ধরে রাখত, যা পরে আবার কাজে লাগানো হতো। পরবর্তী আদমশুমারিতে এই যন্ত্র ব্যবহার করে বহু সময় বাঁচানো হয়ে গিয়েছিল, খরচ কমে গিয়েছিল কয়েক গুণ। তাইলে বিষয়টা আমরা বুঝতে পারতেছি আসলে কি বলছে এখানে, যে চার্লস বেবেজ তৈরি করেন আগের চেয়ে আরও উন্নত মানের গণকযন্ত্র। এর নাম হলো অ্যানালাইটিক ইঞ্জিন, যা সক্রিয়ভাবে গণনা করতে পারত এবং তার মধ্যে অনেক কিছু সে সংগ্রহ করে রাখত। আর বিশ্বের সর্বোত্তম সক্রিয় কম্পিউটারে তৈরি করে অধ্যাপক হাওয়ার্ড একিন এবং IBM-এর প্রকৌশলীরা কম্পিউটারটি তৈরি করা হয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। এর নাম রাখা হয় হার্ভার্ড IBM মার্ক 1। তবে আজকাল যে মডেলের কম্পিউটার প্রচলিত, এই ধরনের কম্পিউটার প্রথম তৈরি করেছিল আমেরিকান পেনিনসুলা বিশ্ববিদ্যালয়। এর নাম রাখা হয়েছিল অ্যানালাইটিক ইলেকট্রিক নিউমারিক্যাল ইন্টারোগেটর অ্যান্ড কম্পিউটার। 4 বছরের দীর্ঘ পরিশ্রমের তৈরি এই কম্পিউটার। এর পেছনে সবচেয়ে বড় অবদান ডাব্লিউ নামের এক বিজ্ঞানীর। এই কম্পিউটার ওজন প্রায় 30 টন এবং ঘন্টায় 156 কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করত। এরপর 1949 সালে জন ফন ননম্যানের দেওয়া নতুন এক তথ্যের উপর ভিত্তি করে তৈরি হলো অ্যাডব্যাগ কম্পিউটার। 1947 সালে আমেরিকান বেল ল্যাবরেটরি বিজ্ঞানীরা আবিষ্কার করলেন ট্রানজিস্টর নামে এক ক্ষুদ্র ইলেকট্রনিক্স পার্টস। কম্পিউটারে ইলেকট্রনিক্স বাল্বের পরিবর্তে ব্যবহার শুরু হলো ইলেকট্রনিক্স এই ট্রানজিস্টর। অমূলে বদলে গেল কম্পিউটারের চেহারা। শুরু হলো দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের যুগ। অর্থাৎ প্রথমত সাধারণত কম্পিউটারের ভিতরে ভাল্ব প্রয়োগ করা হতো, বাল্ব লাগানো হতো এবং সেটাও আকার আকৃতি অনেক। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রথম 30 টন এরকম ওজনের কম্পিউটার ছিল। তাইলে সেটাকে স্থাপন করার জন্য 3 থেকে 4 একর জমি লাগতো। কিন্তু যখনই ট্রানজিস্টর অর্থাৎ এই আবিষ্কৃত হওয়ার পার্টসটা মানে আবিষ্কার হলো, তখন থেকে এই ভালভের পরিবর্তে ট্রানজিস্টর ব্যবহার করা শুরু করলো এবং তখন থেকে কম্পিউটারে আস্তে আস্তে ছোট হইতে শুরু করলো। বর্তমানে তো পকেটও কম্পিউটার রাখা যায়। তবে এই যুগ বেশি দিন স্থায়ী হয়নি। আইসি আবিষ্কারের পর 1959 সালে কম্পিউটার সঙ্গে নতুন এক ইলেকট্রনিক পার্টস তৈরি হলো মিনি কম্পিউটার। আর প্রকল্পটি বাস্তবায়ন করেছে আলাদা আলাদা আমেরিকান টেক্সাস ইনস্ট্রুমেন্ট বা ফেয়ারচাইল্ড সেমিকন্ডাক্টর নামে 2টি কোম্পানি। মিনি কম্পিউটার দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের তুলনায় অনেক বেশি কার্যক্রম। 1970 সাল থেকে মাইক্রো কম্পিউটার যুগ শুরু। সেদিন কম্পিউটার সাথে আজকের কম্পিউটারে অনেক পার্থক্য ও কার্যক্ষমতা আকাশ পাতাল। দিন দিন বিশ্বের নানা প্রান্তের আবিষ্কৃত হচ্ছে কম্পিউটারের নতুন প্রযুক্তি। তাইলে প্রিয় বন্ধুরা, আমরা একটু কম্পিউটার ইতিহাস সম্পর্কে একটু জানলাম। আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন। আপনারা যদি এই কম্পিউটার সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, তাহলে আমি বলবো যে আপনারা আপনারা বর্তমানে যে আমাদের কম্পিউটারের যে ইন্টারনেট, গুগল সার্চ ইঞ্জিনে যদি আপনি প্রবেশ করে কম্পিউটারে বিভিন্ন বিষয়ে জানতে চান,
তাইলে আপনাকে সমস্ত বিষয়গুলি সে আপনার সামনে চলে আসে। তাছাড়া ইউটিউবে যেমন আমার এই বিষয়টা তো আপনারা ইউটিউবে জানতে পারবেন, অর্থাৎ ইউটিউবেও যদি আপনি কম্পিউটার সম্পর্কে বিস্তারিত জানতে চান, সেখানে যদি আপনি লেখেন যে কম্পিউটার আবিষ্কার, কম্পিউটারের ধরন, প্রকৃতি, আপনি যাইলে শুধু কম্পিউটারে যদি লেখেন তাহলে দেখা যাবে যে কম্পিউটার বিষয়ক অনেক তথ্য চলে আসছে। আমি আসলে প্রাথমিকভাবে আপনাদেরকে কিছু জানালাম, পরবর্তীতে আপনারা এই বিষয়গুলি আরও বিস্তারিত জানার জন্য যাদের ইচ্ছা তারা ইউটিউবে অথবা গুগলে সার্চ করে আপনার এই বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন। আসলে কম্পিউটারের বিস্তারিত বিষয় একটা ক্লাসে কোনোভাবেই করা সম্ভব না। আমার মনে হয় যে অনেক কিছু বিষয় আছে। তো যাক, আমরা কম্পিউটারের বিভিন্ন অংশ, তাহলে একটা কম্পিউটার সাধারণত কী কী অংশ নিয়ে গঠিত? সাধারণত আমরা কম্পিউটারে দুইটি বিষয় থাকে, একটা হলো হার্ডওয়্যার, একটা হলো সফটওয়্যার। অর্থাৎ হার্ডওয়্যার হলো যেটাকে আমরা স্পর্শ করতে পারি, রিপ্লেস করতে পারি, যেমন মনিটর, তারপরে প্রিন্টার, তারপরে মানে কি বলে সিপিইউ, মাউস, এগুলো হার্ডওয়্যার। আর সফটওয়্যার হলো যেটা স্পর্শ করতে পারি না, অর্থাৎ আমরা ইনপুট করার পর আমরা যেটা মনিটরে প্রদর্শিত হয়, যেমন একটা গান গাইলাম, গানের বিষয়গুলি প্রদর্শিত হয়, কিন্তু গানের কোনো ব্যক্তিকে কিন্তু আমরা স্পর্শ করে দেখতে পারি না। অথবা আমরা লেখালেখি করলাম, আমরা লেখাটাকে কিন্তু স্পর্শ করতে পারি না, আর যদি স্পর্শ করি সেটা কিন্তু আমাদের স্ক্রিনের উপরে হাত পড়ে, লেখার উপরে পড়ে না। অর্থাৎ যেটাকে আমরা এরকম, সেটা হলো সফটওয়্যার। অর্থাৎ হার্ডওয়্যার হলো যেটা আমরা কি বলে হয় যে আমরা যারা রিপ্লেস করতে পারি, হাতে স্পর্শ করতে পারি, এটা হলো হার্ডওয়্যার। যেমন যেটা বলো মাউস, তারপরে কিবোর্ড, তারপরে ল্যাপটপ, স্ক্রিন, প্রিন্টার, তারপর মনিটর ইত্যাদি হার্ডওয়্যার। আর সফটওয়্যার হলো আমাদের যে বিভিন্ন রকমের কী বলা হয় প্রোগ্রাম, অর্থাৎ মানে সিস্টেম সফটওয়্যার আর হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সফটওয়্যারগুলিকে এগুলি হলো সফটওয়্যার। যাক, এখন আমরা কম্পিউটার কিভাবে কাজ করে? কম্পিউটারের মধ্যে দুই রকম কাজ করে, দুইটা পদ্ধতিতে। একটা পদ্ধতিতে তাকে ইনপুট দিতে হয়, ইনপুটের ভিত্তিতে সে কাজ করে, অর্থাৎ তাকে ডেটা দিতে হয়। আপনার আগে বলছি ইনপুট ইউনিট আর আউটপুট ইউনিট, বিভিন্ন অংশ। তারপরে হলো নিয়ন্ত্রক ইউনিট। ইনপুট ইউনিট হলো কম্পিউটার ডেটা বা নির্দেশগুলি ইনপুট করতে ব্যবহার হয়তো কিবোর্ড, মাউস মতো ডিভাইসগুলিকে ইনপুট বলা হয়, অর্থাৎ যার মাধ্যমে আমরা কম্পিউটারে ইনপুট মানে তথ্য দেই, সেগুলিকে বলা হয় ইনপুট ডিভাইস। আমরা পরবর্তীতে কিছু ছবিও দেখব। যেমন ইনপুট ডিভাইসটা হলো, যেমন ধরেন আমরা কম্পিউটারকে মাউস দিয়ে মানে নির্দেশ করি যে তুমি এটা ওপেন হও, এটা খোলো, এটা করে দাও, এইরকম আমরা। অর্থাৎ এই হলো মাউস, অর্থাৎ কিবোর্ড, তারপরে মানে এসব হইলো ইনপুট ডিভাইস। আর আউটপুট ডিভাইস হলো আমরা যা দেই, যা ইনপুট করি তার ভিত্তিতে যেই ডিভাইসের মধ্যে এই বিষয়গুলি আমরা বুঝতে পারি, জানতে পারি, সেটা হলো আউটপুট ডিভাইস। যেমন মনিটর, তারপরে সাউন্ড বক্স ইত্যাদি আউটপুট ডিভাইস। আর নিয়ন্ত্রক ইউনিট অর্থাৎ সিপিইউ, অর্থাৎ নাম অনুসারে কম্পিউটার ফাংশন নিয়ন্ত্রণ করে সমস্ত ডিভাইস ও কম্পিউটারের অংশগুলো নিয়ন্ত্রণ ইউনিটের মাধ্যমে, অর্থাৎ সিপিইউ যে সেন্ট্রাল প্রসেসিং বলা হয়, অর্থাৎ সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। অর্থাৎ এই ইউনিট থেকেই আমাদের দেওয়া তথ্যগুলি আমাদের দেওয়া তথ্যগুলি প্রসেসিং হয়ে আমাদের সম্মুখে আউটপুট হিসেবে প্রদর্শন করে। সেটার কাজ হইল এই নিয়ন্ত্রণ ইউনিটের। তারপরে যুক্তি ইউনিট বা পাটিগণিত যুক্তি কম্পিউটার মস্তিষ্ক, সেখানে সমস্ত পাটিগণিত অপারেশন ও লজিক্যাল অপারেশনগুলি সঞ্চিত, অর্থাৎ এখানেও আমাদের, অর্থাৎ এখান থেকেও সে বিভিন্ন জটিল বিষয়গুলি এখান থেকে সে আমাদেরকে ইনপুট হিসাবে দান করে। তারপরে মেমোরি বলতে আসলে কি বোঝায়? অর্থাৎ মেমোরি দুই রকমের মেমোরি থাকা যায়, র্যাম, রোম। অর্থাৎ একটা স্থায়ী মেমোরি, একটা অস্থায়ী মেমোরি কম্পিউটারে থাকে। এই মেমোরিগুলির মধ্যে বিভিন্ন তথ্যগুলি সংগ্রহ করে রাখে এবং তার থেকে সে আউটপুট হিসেবে আমাদেরকে দেয়। অর্থাৎ মেমোরি দুই রকমের মেমোরি থাকে কম্পিউটারে, অর্থাৎ একটা হলো স্থায়ী মেমোরি, একটা হলো অস্থায়ী মেমোরি। অস্থায়ী যেমন র্যাম আর হলো রোম। যেমন র্যাম হলো রিড অনলি, রোম হলো রিড অনলি মেমোরি, র্যাম হলো র্যাম অ্যাক্সেস মেমোরি। যাক, আমরা এক সামনে দেখে বুঝেছি যে তাহলে আমরা যে বলছিলাম যে সাম ইনপুট ডিভাইস, যে আমরা এখানে কিছু ছবি নিয়ে আসছি, যেমন এইগুলির মাধ্যমে আমরা ইনপুট দিলাম, যেমন মাউস, কিবোর্ড, স্ক্যানার, টাচপ্যাড, লাইট পেন, জেকর্স, মাইক্রোফোন, ডিজিটাল ক্যামেরা, টাচ স্ক্রিন, বারকোড রিডার ইত্যাদি, সিডি রোম ইত্যাদি। অর্থাৎ এই দেখেন, এটা হলো মানে মাইক্রোফোন, মাউস, তারপর কিবোর্ড,
তারপরে ক্যামেরা, এই লাইট পেন, অর্থাৎ এইগুলির মাধ্যমে কম্পিউটারকে আমরা ইনপুট দিয়ে থাকি। তাহলে এই সকলগুলিকে বলা হয় ইনপুট ডিভাইস। আর আমরা আরেকটা ছবি দেখি আউটপুট ডিভাইস। যেমন ধরুন স্পিকার কীভাবে আউটপুট ডিভাইস? কম্পিউটারকে যখন তথ্য দিলাম যে তুমি আমাকে একটি গান শোনাও, তখন সে প্রসেসিং করে তো এই গানটা স্পিকারের মাধ্যমে আমাদের সামনে নিয়ে আসতেছে। সুতরাং এটা থেকে আমরা আউটপুট পাই। কম্পিউটারকে যখন মানে তথ্য দিলাম তুমি আমাদেরকে ছবি দেখাও, তখন ছবিটা মনিটরের মধ্যে আমরা দেখতে পাই। সুতরাং এটা একটা আউটপুট ডিভাইস। যেমন আমরা কম্পিউটারকে যখন তথ্য দিলাম যে তুমি আমাকে একটা মানে কাগজ প্রিন্ট করে দিয়ে দাও, তাহলে এই প্রিন্টারের মাধ্যমে আমরা যখন সেই মানে বিষয়টা পেলাম, সেটা একটা আউটপুট ডিভাইস। অর্থাৎ স্পিকার, হেডফোন, স্ক্রিন, মনিটর যেটা বলা হয়, প্রিন্টার, প্রজেক্টর, এই বিষয়গুলি হলো আমাদের কি বলা হয় যে আউটপুট ডিভাইস। যেমন ওয়েবক্যাম, তারপরে হলো মাইক্রোফোন, স্ক্রিনার দেখেন আপনারা, এটা হলো মনিটর, এটা হলো স্পিকার, তারপরে প্রিন্টার, এটাও একটা প্রিন্টার, হেডফোন ইত্যাদি আউটপুট। তাহলে আমরা বন্ধুরা যে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারলাম। আমরা একটু সামনের দিকে আগাই। এখন আমরা বিস্তারিত জানার পর আমাদের বিষয় হলো যে আসলে কম্পিউটারের বৈশিষ্ট্য কী কী। সাধারণত অনেকগুলি বৈশিষ্ট্য থাকে, এখানে ধারাবাহিকভাবে আমি সব কিছু বলবো না। যে তাদের যথেষ্ট গতি থাকে, কম্পিউটার যথেষ্ট নির্ভুলভাবে কাজ করে, নির্ভরযোগ্যতা আছে, বহুমুখিতা, স্টোরেজ ক্যাপাসিটি। গতি বলতে প্রতি সেকেন্ডে 3 থেকে 4 মিলিয়ন নির্দেশাবলী বহন করতে পারে। আর চিন্তা করতে পারেন যে সে অর্থাৎ নির্ভুলতা বলতে তার সাধারণত কোনো মানে সম্পূর্ণ ডাটা মানে সে নির্ভুলভাবে আমাদেরকে দেয়। তবে যদি আমরা সেটা ভুল করি, অর্থাৎ কম্পিউটার খুব উচ্চমাত্রায় নির্ভুলতা প্রদর্শন করে, যে ত্রুটিগুলি দেখা দিতে পারে তার সম্ভবত ভুল তথ্য বা মূল নির্দেশনা কারণ হয়ে থাকে। সমস্ত তা যা আমাদের দেওয়া নির্ভরযোগ্যতা ক্লান্তি বা বিরক্ত হয় না হওয়ার কারণ সে আমাদেরকে একের পর এক মানে বহুমুখিতা, অর্থাৎ কম্পিউটার শুধু গণনা আগেই বলছি গণনার কাজে সেটা ব্যবহৃত হয় না। জ্যোতিষ বিজ্ঞানী, পর্যবেক্ষণ, ডাটা এন্ট্রি, অর্থাৎ টিকিট কাউন্টার, টিকিট বুকিং থেকে শুরু করে সমস্ত কিছু বিষয় এই এখন বলা যায়। স্টোরেজ ক্যাপাসিটি অনেক টেরাবাইট, অর্থাৎ অনেক তথ্য এখানে সংগ্রহ করে রাখা যায়, যে সেগুলি পরবর্তীতে আমরা ব্যবহার করতে পারি। কম্পিউটারের ব্যবহারের সুবিধা, তাহলে আমরা সুবিধাগুলি কী পাচ্ছি? কম্পিউটারে একইভাবে নির্ভুল সাথে কাজ করে দিতে পারে, অর্থাৎ নির্ভুল কাজ পাই আমরা। ক্লান্তি বা বিরক্ত সে হয় না। কম্পিউটারগুলি অনেক বুদ্ধিমান ফাংশন, অর্থাৎ যে কাজগুলি যেমন ধরেন আমি 1 কিলোমিটার লম্বা একটা যোগ করার জন্য আপনাকে হয়তো মানে 2-4-10 দিন বা 1 মাস কাজ করতে হইতে, অথবা আপনার মনে করেন আপনার একটা কি বলা হয় যে একটা কাজের একটা অংশ আছে, একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে অথবা কোনো একটা এরকম কিছু আছে, সেখানে 10,000, 20,000, 50,000 লোক কাজ করে। এখন 50,000 লোকের যে বেতন, স্যালারি ইত্যাদি অন্তত এই লোক হিসাব করার জন্য অন্তত 2-4-5-10 জন লোককে সেখানে তাদের স্যালারি মাস শেষে স্যালারি হিসেব করে ধরেন কে আসলে কে আসে নাই, কার বেতন কাটা যাবে, কে কত পাবে, কে কত হারে বৃদ্ধি পাবে ইত্যাদি বিষয়গুলি, অর্থাৎ 2-4-10-20 জন সেটা হয়তো সারা মাস কাজ করে হয়তো সম্ভব ছিল না। কিন্তু বর্তমানে কম্পিউটার আপনি ডাটাগুলি দেওয়ার পর শুধু খালি একটা ক্লিকের মাধ্যমে সে সমস্ত বিষয়গুলি সে সম্পন্ন করে দিতে পারে। তাইলে দেখেন, চিন্তা করেন যে কত কাজ সহজ হয়েছে। আর আপনারা তো বর্তমানে দেখতেই পাচ্ছেন যে কম্পিউটারে আমরা কত কিছু করতে পারি। যেমন মানে এখান থেকে বসে আপনি এখান থেকে অর্থাৎ আপনার বাংলাদেশ থেকে বসে পৃথিবীর যে কোনো দেশের খবর দেখতে পাচ্ছেন, মানে বই পড়তে পারতেছেন, পৃথিবীর যে কোনো লাইব্রেরি থেকে যে কোনো পেপার পত্রিকা আপনি খানিকের মধ্যে পড়তে পারতেছেন, যে কোনো বিষয় জানার জন্য খুব মানে সময় লাগতেছে না, সকল কিছু। অর্থাৎ এই সুবিধাগুলি আমরা কম্পিউটার আমাদেরকে দিয়ে থাকে। তবে কিছু সুবিধা, কিছু অসুবিধাও হচ্ছে অবশ্যই, শুধু সুবিধা তাই না। কম্পিউটার কাজ করার জন্য নিয়মিত বৈদ্যুতিক শহর প্রয়োজন হয়, বিশেষত উন্নয়নশীল দেশগুলিতে সঠিক সর্বাধিক কঠিন প্রণীত হতে পারে। অনেকের কাজ একাই করতে পারে বলে বেকার সমাজ সৃষ্টি হতে পারে বলে অনেকের ধারণা। তাহলে এই বিষয়গুলো আছে কিছু কম্পিউটার। আর তাছাড়া মানুষ কম্পিউটারে সারাক্ষণ বা এরকম বসে থাকার জন্য শারীরিক বা মানসিকভাবেও কিছু অসুস্থ হচ্ছে, তাহলে সেই বিষয়ে চোখের কিছু সমস্যা হচ্ছে ইত্যাদি বিষয়গুলো আমাদের অসুবিধার মধ্যে চলে আসছে। এখন বিষয় হলো যে আমরা আরেকটু বিষয় নিয়ে আলোচনা করবো যে কম্পিউটার আসলে কীভাবে কাজ করে। আসলে কম্পিউটার আপনারা প্রিয় শিক্ষার্থী বন্ধু, কম্পিউটার দুইটি সফটওয়্যারের মাধ্যমে কাজ করে। একটা হলো অপারেটিং সিস্টেম সফটওয়্যার, একটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অর্থাৎ অপারেটিং সিস্টেম সফটওয়্যার হলো যে মানে যেমন আমরা যদি
সমস্ত কিছু ঠিক আছে, যেমন আপনার ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, কিবোর্ড আছে, সমস্ত কিছু আছে, কিন্তু আপনি এর মধ্যে এটাকে চালনা করার জন্য যেই অপারেটিং সিস্টেমটা ওইটা নাই, তাইলে আপনার কম্পিউটার চলবে না। অর্থাৎ অপারেটিং সিস্টেমটা হইলো আমরা যেমন ধরেন সমস্ত সমস্ত কিছু যেমন ধরেন কি বলবো, যে আমি যদি একটু নিজেদের সাথে বা একটা এর সাথে তুলনা করি, যেমন হার্ডওয়্যার যেগুলি, এগুলি ধরেন একটা দেহ বডি, আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা হলো তার রক্ত বা ইত্যাদি ইত্যাদি। আর আর যে উইন্ডোজ যে ইয়েটা যে মানে কি বলে যে অপারেটিং সিস্টেম, সেটা হলো তার কি বলবো আত্মার মতো। হ্যাঁ, যে যদি উইন্ডোজ না থাকে, অপারেটিং সিস্টেম না থাকে, সমস্ত কিছু যেমন আমাদের রক্ত মাংস দেহ সব কিছু আছে, কিন্তু আত্মা না থাকলে দেহের কোনো দাম নাই। ঠিক তেমনই কম্পিউটারও ঠিক তাই, যে সমস্ত কিছু বিষয় আছে, কিন্তু তার মধ্যে অপারেটিং সিস্টেম, অপারেটিং সফটওয়্যারটা যদি তার মধ্যে প্রদর্শন দেওয়া না হয়, ইনস্টল করা না হয়, তাইলে সেটা একদম মানে অকেজু। তাইলে বিভিন্ন রকম অপারেটিং সিস্টেম আছে আমাদের বাজারে বর্তমানে, যেমন বর্তমানে উইন্ডোজ 10 সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে লেটেস্ট। তাছাড়া আগে উইন্ডোজ বেস্তা, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 98, উইন্ডোজ 95, এই লিনেক্স ইত্যাদি অপারেটিং সিস্টেমের নাম। এরকম কিছু অপারেটিং সিস্টেম আগে ছিল, কিন্তু উইন্ডোজ ইত্যাদি ছিল এরকম। অর্থাৎ এগুলি এগুলি হলো অপারেটিং সিস্টেম। অর্থাৎ কোনো কম্পিউটারকে সচল করার জন্য, তার মাধ্যমে কোনো কাজ করে নেওয়ার জন্য প্রথমে আপনাকে হার্ডওয়্যারের যেই যন্ত্র অংশগুলো, এগুলি সঠিকভাবে তার মধ্যে স্থাপন করতে হবে। স্থাপন করার পর আপনাকে এটাকে রান চালু করার জন্য অপারেটিং সিস্টেম দিতে হবে। আর এই অপারেটিং সিস্টেম যতক্ষণ পর্যন্ত আপনার কম্পিউটারে বা ল্যাপটপে প্রয়োগ না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো কাজ করতে পারবেন না। অর্থাৎ এই অপারেটিং সিস্টেমটা অত্যন্ত মূল্যবান বিষয়, যে এটাকে থাকতেই হবে কম্পিউটার থাকে। কিন্তু আপনার যেন অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটা, সেটা হয়তো কিছু থাকুক না থাকুক সেরকম যায় আসে না, কিন্তু আপনার যদি অপারেটিং সিস্টেম, আর আমরা নতুন মানে কম্পিউটার ব্যবহার করব, আমরা যারা নতুন তারা দুজন্য বলছি যে অপারেটিং সিস্টেমের কোনো ফাইল কোনো অবস্থাতে ডিলিট করলে বা নষ্ট হয়ে গেলে আপনার কম্পিউটার বন্ধ হয়ে চলবে না। কিন্তু আপনি অন্য কোনো যেমন অ্যাপ্লিকেশন সফটওয়্যারে যে কোনো আপনি ইচ্ছাগুলো আনইনস্টল করে দিতে পারেন, ডিলিট করে দিতে পারেন, কিন্তু অপারেটিং সিস্টেমটা অবশ্যই আপনার ল্যাপটপে থাকতে হবে। অপারেটিং সিস্টেমগুলোর মধ্যে আমরা এখন বর্তমানে সবচেয়ে যে উইন্ডোজ 10 এটা ব্যবহার করছি। আমি আপনাদের সাথে যেই ল্যাপটপে কথা বলছি, সেই ল্যাপটপের মধ্যে উইন্ডোজ 10 ব্যবহৃত আছে। এটা একটা অপারেটিং সিস্টেম। এই সিস্টেমটা থাকার কারণেই আমি আপনাদের সাথে এই যে পাওয়ার পয়েন্টটা যে মানে ব্যবহার করে আপনাদের সাথে ক্লাস দিচ্ছি, সেটা হলো এই পাওয়ার পয়েন্ট হলো অ্যাপ্লিকেশন একটা সফটওয়্যার। আর এই উইন্ডোজটা থাকার কারণেই এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেমন পাওয়ার পয়েন্ট অথবা যেটাতে রেকর্ডিং করতেছি, আমি যেমন ক্যামটেসিয়া দিয়ে রেকর্ডিং করতেছি, এই ক্যামটেসিয়া চলতেছে। যদি উইন্ডোজ না থাকতো সঠিকভাবে, তাহলে এই পাওয়ার পয়েন্টও আমি আপনাদেরকে দেখাইতে পারতাম না, এই ক্যামটেসিয়া আপনাদেরকে রেকর্ডিংও করতে পারতাম না। তাহলে কি বোঝা গেল যে আপনি যত কিছুই বলেন, আপনার আত্মা না থাকলে যত দামি ভিতরে যত দামি রক্তই থাকুক, অত উপরে যত দামি শার্ট কাপড়ই থাকুক, যা কিছু থাকুক, সমস্ত কিছু অসার হয়ে যায়। তাই আমাদের এই উইন্ডোজ বা অপারেটিং সিস্টেম সম্পর্কে বিষয়টা আমরা জানতে পারি। তারপর আমরা এখান থেকে একটু পড়ি। অপারেটিং সিস্টেম কম্পিউটারের লাইফ লাইন। আপনি সিপিইউ, মনিটর, কিবোর্ড ও মাউসের মতো সমস্ত বুনিয়াদি ডিভাইসগুলি সংযুক্ত করেন, পাওয়ার সাপ্লাই প্লাগ ইন করেন, আপনার নিজের জায়গায় সব কিছু আছে তা ভেবে একটি সুইচ করুন। তবে কম্পিউটারটিতে কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল করা না থাকলে কম্পিউটার শুধু বা জীবনেও আসবে না, কারণ এর মধ্যে কোনো অপারেটিং সিস্টেম অর্থাৎ কখনই সেটা ওপেন হবে না, রান হবে না, যদি তার মধ্যে অপারেটিং সিস্টেম না থাকে। তাহলে আমরা এখন যাচ্ছি কি বলবো, যে এখানে কিছু লেখা আছে। আরেকটা হলো আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো অর্থাৎ এই অপারেটিং সিস্টেমের উপর ভর করে যে সিস্টেমগুলি চলে। যেমন আমি আপনাদের সাথে কথা বলতেছি, হ্যাঁ, যেই সফটওয়্যারের মাধ্যমে আমি আপনাদের সাথে লেখা লেগে দিই, যে সেটা অ্যাপ্লিকেশন। যেমন অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে সাধারণত অফিস, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল ইত্যাদি ইত্যাদি বলা হয়। যেমন আমরা অনেকেই বলে থাকি যে অফিস 2019। আসলে বিষয়টা হলো যে এটা মাইক্রোসফটের একটা মানে অনেকগুলো প্রোগ্রামকে একটা জায়গায় নিয়ে আসছে,
যেখানের মধ্যে ওয়ার্ড আছে লেখালেখির জন্য, প্রেজেন্টেশনের জন্য, তারপরে অ্যাক্সিস, এক্সেল, সমস্ত অনেকগুলি বিষয়ের একটার মধ্যে পাওয়া যায়। এই জন্য একে অফিস আখ্যায়িত করেছে। মাইক্রোসফটের এটা মাইক্রোসফট এই অফিস তৈরি করেছে। আর এইগুলি হলো অ্যাপ্লিকেশন। যেমন আপনি একটা গান শুনবেন, আপনি গান শোনার জন্য আপনার উইন্ডোজ যদি থাকে ঠিকমতো, তাকে যেই সফটওয়্যারের মাধ্যমে গানটা শোনার জন্য বিএলসি প্লেয়ার ইত্যাদি, ওইটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আপনি লেখালেখি করবেন, যার উপরে লেখালেখি করবেন, যেই মাধ্যমে লেখালেখি করবেন, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। আপনি একটা প্রেজেন্টেশন বানাবেন, যেই সফটওয়্যারের মাধ্যমে প্রেজেন্টেশন বানাবেন, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর এটাকে নিয়ন্ত্রণ করার জন্য যে কাজ করে তার নাম হইল সিস্টেম সফটওয়্যার। তাইলে এখানে দেখেন, এই যে ছবিগুলোর মধ্যে সিস্টেম সফটওয়্যারের উইন্ডোজ 7, লিনাক্স, উইন্ডোজ 98, উইন্ডোজ এক্সপি, অ্যাপেল, এটা হইল উইন্ডোজ সিস্টেম সফটওয়্যার। আর এখানে হইছে এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখন কোনো কারণে ধরুন আপনার ওয়ার্ড আছে, তারপর পাওয়ার পয়েন্ট আছে ইত্যাদি অনেকগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে। এখন যে কোনো সফটওয়্যারকে যদি আপনি ডিলিট করে বলেন আনইনস্টল করেন, আপনার কম্পিউটারের কোনো সমস্যা হবে না। অর্থাৎ এখানের অ্যাপ্লিকেশন সফটওয়্যার যদি সবগুলো যদি আপনি ডিলিট করে ফেলেন, তাহলেও আপনার কম্পিউটার চলবে। কিন্তু কোনো কারণে যদি আপনার এই যে সিস্টেম সফটওয়্যারের কোনো অংশ ডিলিট করেন, কোনো ফাইল ডিলিট করেন, তাইলে আপনার কম্পিউটার কখনো আর রান করবে না। তাইলে বিষয়টা হলো, শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন কোনো ফাইল ডিলিট করব, তাহলে সেই বিষয়টা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে ফাইলটা বা ফোল্ডারটা এটা মানে সিস্টেম সফটওয়্যারের নাকি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের। তবে আমাদের আরও বিষয়টা যে হলো যে আমাদের সাধারণত সি ড্রাইভে আমরা পরবর্তীতে এই সকল বিষয়ে আলোচনা করব যে আমাদের সাধারণত কম্পিউটারে মানে বিভিন্ন রকম ড্রাইভ থাকে, এর মধ্যে সি ড্রাইভ থেকে শুরু হয়। সি ড্রাইভের মধ্যেই এই সিস্টেম সফটওয়্যারটি লোড করা থাকে। অর্থাৎ সি ড্রাইভের কোনো ফাইল আমরা যেন ডিলিট না করি। আর অর্থাৎ তারপরে তাছাড়া আমাদের DCDEFGH ওই সকল ড্রাইভে অনেক রকমের ফাইল প্রোগ্রাম থাকে, ওইগুলিতে যদি আমি কোনো প্রোগ্রাম কোনো কিছু ডিলিট করি বা করি, সে কোনো সমস্যা হয় না। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সি ড্রাইভ থেকে কোনো আমি না জেনে না শুনে সি ড্রাইভ থেকে কোনো ফোল্ডার বা ফাইল আমরা ডিলিট করব না। যদি আমরা না বুঝে, আপনারা বুঝতে পারেন যে কোনো আপনারা যারা কম্পিউটার ব্যবহার করেন, আপনাদের ওদের জন্য, আপনার কম্পিউটারটা ভালো থাকার জন্য আমি বলতেছি, আপনি যখন কোনো ফাইলকে ডিলিট করতে চাইবেন তখন সে তিনটে আপনি না বুঝে সে একটা একটা মানে মেসেজ দেয় যে আপনি সত্যি এটাকে ডিলিট করতে চান, তার নিচে আছে ইয়েস, নো, ক্যান্সেল। এখন আপনি বুঝতে পারলেন না আসলে বিষয়টা কি। তাহলে আসলে কিন্তু আপনি নো যদি দেন তাহলে সেটা ডিলিট হবে না, ইয়েস দিলে ইনস্টল। অর্থাৎ নো একটা কমান্ড, ইয়েসও একটা কমান্ড, আর ক্যান্সেল এটা কমান্ড না। অর্থাৎ আপনাকে যদি বলা হয় আপনি ভাত খাবেন, আপনি যদি বলেন হ্যাঁ খাবো, তাহলে এটা একটা কমান্ড। আপনি যদি বলেন খাবেন না, এটা একটা কমান্ড। কিন্তু আপনি যদি মানে খাবেন না বা হ্যাঁ একটাও না বলেন, কিছুই দাঁড়ায় থাকেন, তাইলে আমরা যে আপনাকে জিজ্ঞাসা করলো সে আপনি কি খাবেন না, কিছুই বুঝলো না, সে চলে যাবে। ঠিক তেমনই কম্পিউটারে এরকম ইয়েস, নো, ক্যান্সেল এই তিনটে মেসেজ আসে। তাহলে আপনি যদি কোনো কিছু বুঝতে না পারেন, হয়তো ভুলবশত একটা কমান্ড দিয়ে ফেলছেন, বুঝতে পারতেছেন না এটা কি ইয়েস দেবেন না নো দেবেন। এখন যদি না বুঝেন আপনি, তাহলে কী করবেন, আপনি অবশ্যই ক্যান্সেল দিয়ে এটা থেকে যা আপনি কথা বললেন না, আপনি চুপচাপ বাড়িয়ে যা আমি কিছুই বুঝি না, তাহলে তো ক্যান্সেল দিয়ে বের হয়ে যাবেন। তাইলে আমার বিষয় হলো যে আপনারা যদি এই বিষয়ে না বুঝেন, তাহলে অবশ্যই সেখানে ক্যান্সেল দিয়ে বের হয়ে যাবেন। আর যদি আপনি বুঝতে পারেন যে হ্যাঁ আমাকে ভাত খাওয়ার জন্য বলা হয়েছে, আপনি খাবেন, আপনি ইয়েস করবেন। যে আপনি খাবেন না, নো করবেন। আপনি খাবেনও না, খাবেন কি কিছুই বলবেন না, ক্যান্সেল করবেন। তাহলে বিষয়টা হলো যে আপনাদের আবারও বলি যে আমাদের দুই রকমের মানে সফটওয়্যার থাকে আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে। একটা হলো সিস্টেম সফটওয়্যার, একটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর সিস্টেম সফটওয়্যারের উপর ভর করে এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি রান হয়। কোনো অবস্থাতেই এই সিস্টেম সফটওয়্যার যদি আপনার ল্যাপটপে না থাকে, তাইলে এই যে অ্যাপ্লিকেশন এগুলির কোনো দামই নেই, এগুলি জিরো। আরেকটা বিষয় হলো যে এই সিস্টেম সফটওয়্যারটা আমাদের সি ড্রাইভে ইনস্টল করা হয়, আমরা যাতে সি ড্রাইভের কোনো ফাইল ডিলিট না করি এবং না বুঝে না শুনি। তাহলে যাক, আমরা এই বিষয়টা বুঝতে পারতেছি। আর আমরা
আর বেশি আলোচনা করব না। আমাদের মনে হয় যে আমরা অনেক কথা বলে ফেলছি। আপনারা জানি না আপনাদের ভালো লাগছে কিনা, আপনাদের উপকৃত হবে কিনা। যদি উপকৃত হয়ে থাকে আর আপনারা এই বিষয়ে আরও কিছু জানতে চাইলে আমার ইনবক্সে আপনারা জানাবেন। আর যদি আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে আমাকে আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরেকটা বিষয় হলো যে আমি আগামী ক্লাস থেকে, অর্থাৎ আমরা এই সকল বিষয়ের যে প্র্যাকটিক্যাল যেমন কম্পিউটার কীভাবে চালু করতে হয়, কম্পিউটার কীভাবে মানে চলে, কম্পিউটার কীভাবে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমরা কীভাবে ব্যবহার করব, ধারাবাহিকভাবে এই বিষয়গুলি আপনাদের আমি উপস্থাপন করব। আপনারা আমার ভিডিওগুলি দেখবেন। আশা করি আপনার এবং আপনার সন্তানদের যথেষ্ট উপকার আসবে। আর যদি উপকারে এসে থাকে তাহলে সেই সহযোগিতা স্বরূপ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করলে আমি ধন্য থাকিব। আজকের মতো বিদায় নিচ্ছি এই বলে আসসালামু আলাইকুম।